আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এখন টিভির 4 সাংবাদিক নিয়ে চাঞ্চল্যকর যা হচ্ছে। জানা গেল সালাউদ্দিনকে গুমের মূল হোতার নাম। বোরকা পরে ক্রেতা সেজে বাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতঃপর যা ঘটল। ট্রাম্পের আলটিমেটামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাল্টা হুঁশিয়ারি ইরানের। হঠাৎ বাংলাদেশের আকাশে নিষিদ্ধ ভারতের স্পাইস জেটের ফ্লাইট, নেপথ্যে কি? এবার বিস্তারিত। বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির 4 সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ও নিউজ রুমে প্রবেশের বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণকে গণমাধ্যমের স্বাধীনতা চর্চার পরিপন্থী বলে উল্লেখ করেছে সংগঠনটি। ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর 4 সাংবাদিকরা হলেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শুভ, মাহমুদ রাকিব, মোহাম্মদ আজহারুজ্জামান আজহার লিমন ও বেলায়েত হোসেন। তাদের মধ্যে প্রথম 3 জনই ডিআরইউ স্থায়ী সদস্য। বিবৃতিতে নেতারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে এখন টিভি কর্তৃপক্ষ 4 সাংবাদিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে তা অনভিপ্রেত। মত প্রকাশের কারণে সাংবাদিকদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীন চর্চার বিরুদ্ধে যায়। এই ঘটনা সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশেরও পরিপন্থী। এ সময় তারা তথ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়ার আশ্বাসকে স্বাগত জানান। ডিআরইউর নেতারা মনে করেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উচিত সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষা করা। তারা আশা প্রকাশ করেন যে এখন টিভি কর্তৃপক্ষ বিষয়টির সম্মানজনক সমাধান করবে। সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এখন টিভি কর্তৃপক্ষকে স্পষ্টভাবে বলছি, যাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তাদের অবিলম্বে কাজে ফিরিয়ে নিন। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজে ফিরিয়ে নিতে হবে। বিবৃতিতে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি তার সদস্যদের স্বার্থ সংরক্ষণের জন্য যা করার তাই করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন ব্যক্তিকে গুম করার পেছনে দায়ী ব্যক্তির নাম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করার পেছনে জিয়াউল আহসান ছিলেন এবং তার নেতৃত্বেই কাজটি হয়েছে। তিনি বলেন, বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন সহ 8 জনকে গুম করার ঘটনাটিও জিয়াউল আহসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। এছাড়া ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা, শিবির নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, চৌধুরী আলম সহ উল্লেখযোগ্য প্রতিটি গুমের ঘটনায় পরিকল্পনাকারী জিয়াউল আহসান। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 7 জন ব্যবসায়ীকে মোট 12,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযান শুরুর আগে তিনি বোরকা পরে ছদ্মবেশে বাজারে গিয়ে সাধারণ ক্রেতা সেজে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পৌর বাজারের মাছ, গোশত, মুদি ও ফলের দোকান সহ বিভিন্ন স্থানে ঘুরে তিনি অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগির গোশত একই দামে বিক্রির মতো অনিয়মের প্রমাণ পান। পরে প্রকাশ্যে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 37, 38 ও 40 ধারায় 60টি দোকানে মোট 12,000 টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যে কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, আমি প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। রমজানে এক শ্রেণীর ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করে। জনস্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাস জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে। বিরোধী দলের 79 সংসদ সদস্য নিয়ে সরকারি দলের 211 সংসদ সদস্যকে তীরের মতো সোজা করবেন বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া 3 সদর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। শুক্রবার 20 ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেছেন, চরমনায়ের 1 জন সহ আমরা 78 জন, আর শেরপুরের 1 জন বাকি আছে। এই 79 জন
আর বাকি আছে 211 জন সংসদ সদস্য। মসজিদের মধ্যে বসে বলছি 100 ভাগ চেষ্টা চালাবো এই 79 জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরবো, সেটা সংসদের ভেতরে হোক আর বাইরে হোক। আমির হামজা বলেন, আমাদের কাছে দল বেদল, ধর্ম অধর্মও না, মানুষ হলেই তার প্রতি আমাদের নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে এটা হিসাব করে দেখব সেটা বৈধ কিনা। চাঁদাবাজি আমাদের দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলেও ধরা লাগবে, এটা ন্যায় বিচার না। তিনি বলেন, আমি এমপি 1,83,000 ভোট পেয়েছি, শুধু এদেরই না, আমার 4.5 লাখ ভোট এদের সবার এমপি। আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করি। ইনশাআল্লাহ আগামী 5 বছর যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। এর আগে সকাল 9টার দিকে 250 শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এমপি হিসেবে কাজ শুরু করেন মুফতি আমির হামজা। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 10 দিনের আলটিমেটামকে সরাসরি প্রত্যাখ্যান করে কড়া জবাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি গাজার এক সম্মেলনে ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার সময়সীমা বেঁধে দেওয়ার পর তেহরান একে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পাল্টা যুদ্ধের হুমকি দিয়েছে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তারা কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না, বরং আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ধূলিসাৎ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে এই কড়া বার্তা পৌঁছে দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইরান যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু সার্বভৌমত্বের উপর আঘাত এলে তারা চুপ করে বসে থাকবে না। মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সব কৌশলগত স্থাপনা ও সামরিক পরিকাঠামো লক্ষ্য করে বিধ্বংসী পাল্টা হামলা চালানো হবে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। এদিকে ট্রাম্পের আলটিমেটামের পরেই মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র প্রথমে তাদের সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরে সীমিত পরিসরে হামলা চালানোর পরিকল্পনা করছে। এই প্রাথমিক ধাপের লক্ষ্য হলো তেহরানকে পরমাণু চুক্তিতে বাধ্য করা। তবে এতে কাজ না হলে হামলার পরিধি বাড়িয়ে ইরানের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানোর চূড়ান্ত ছক কষেছে পেন্টাগন। পাল্টা জবাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই নির্মিত যুদ্ধের ছবি পোস্ট করে মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তার বার্তায় ফুটে উঠেছে, মার্কিন পেশি শক্তির চেয়েও শক্তিশালী প্রতিরোধের অস্ত্র ইরানের কাছে রয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে, ইরানের উপর হামলা হবে আগুন নিয়ে খেলার শামিল, যার পরিণতি হবে অত্যন্ত ভয়ানক। বকেয়া পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় ভারতীয় বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের ওপর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। দীর্ঘ সময় ধরে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ফি পরিশোধ না করায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি থেকে স্পাইস জেটের বেশ কিছু রুটের ফ্লাইটের সময় ও দূরত্ব যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি খরচ ও পরিচালনা ব্যয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের আকাশপথ ব্যবহারের বিনিময়ে স্পাইস জেটের কাছে একটি বড় অঙ্কের ফি পাওনা রয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাকে নির্দিষ্ট পরিমাণ ওভারফ্লাইট চার্জ প্রদান করতে হয়। স্পাইস জেট এই বকেয়া মেটাতে বারবার কর্ণপাত না করায় বাধ্য হয়ে তাদের জন্য বাংলাদেশের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সংস্থাটির পূর্বমুখী অভ্যন্তরীণ ফ্লাইটগুলো এখন চরম বিপাকে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের এই নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে কলকাতা থেকে গুয়াহাটি ও ইসফলগামী ফ্লাইটগুলোর ওপর। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী স্পাইস জেটের বিমানগুলো এখন বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে বিকল্প করিডোর ব্যবহার করছে। সাধারণত কলকাতা থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাওয়ার জন্য বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলে সময় ও জ্বালানি উভয়ই সাশ্রয় হয়। এখন ঘুরে যেতে হওয়ায় প্রতিটি ফ্লাইটে আগের চেয়ে অনেক বেশি সময় লাগছে। আর্থিক সংকটে জর্জরিত স্পাইস জেটের জন্য এই নিষেধাজ্ঞা নতুন এক মরণ ফাঁদ হিসেবে দেখা দিয়েছে। 2025 সালের ডিসেম্বর প্রান্তিকের হিসাব অনুযায়ী সংস্থাটি মধ্যে 269.27 কোটি রুপি নিট লোকসান গুনেছে। এমন পরিস্থিতিতে দীর্ঘ পথ ঘুরে ফ্লাইট পরিচালনা করায় অতিরিক্ত জ্বালানি খরচ তাদের লোকসানের বোঝাকে আরও ভারী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া পর্যন্ত স্বল্প দূরত্বের এই পূর্বাঞ্চলীয় রুটে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করা স্পাইস জেটের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। ভিন গ্রহের প্রাণ বা এলিয়েন নিয়ে দীর্ঘদিনের রহস্যের জট খুলতে এক অভাবনীয় পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন এবং
অজ্ঞাত উড়ন্ত বস্তু ইউএফও নিয়ে মার্কিন সরকারের কাছে থাকা সমস্ত গোপন নথি প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান তিনি প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দেবেন যেন তারা বহির্জাগতিক প্রাণ, অজ্ঞাত মহাজাগতিক ঘটনা এবং ইউএফও সম্পর্কিত নথিগুলো চিহ্নিত করে তা জনসম্মুখে প্রকাশের প্রক্রিয়া শুরু করেন। এই আলোচনার সূত্রপাত হয় গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি মন্তব্য ভাইরাল হওয়ার পর। এক পডকাস্ট সাক্ষাৎকারে ওবামাকে জিজ্ঞেস করা হয়েছিল ভিন গ্রহবাসীরা বাস্তব কিনা। জবাবে ওবামা কিছুটা রহস্য রেখে বলেছিলেন ওরা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি। তিনি আরও বলেন এরিয়া 51-এ তাদের আটকে রাখার মতো কোনো ভূগর্ভস্থ স্থাপনা নেই, যদি না বিশাল কোনো ষড়যন্ত্রের মাধ্যমে স্বয়ং প্রেসিডেন্টের কাছ থেকেও বিষয়টি লুকিয়ে রাখা হয়। ওবামার এই মন্তব্য ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয় মার্কিন রাজনীতি ও বিজ্ঞান মহলে। বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ওবামার মন্তব্যের সমালোচনা করে বলেন ওবামা গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট না করে ট্রাম্প বলেন ওরা বাস্তব কিনা আমি জানি না, তবে তিনি কৌতুক করে বলেন নথিপত্র গোপনীয়তার তালিকা থেকে বাদ দিয়ে তিনি হয়তো ওবামাকে এই আইনি ঝামেলা থেকে মুক্তি দিতে পারেন। এবার খেলার খবর। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে গত মাস থেকে জোরালো আলোচনা শুরু হয়। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে সেই আলোচনা অব্যাহত রয়েছে। এরই মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাকিবকে নিয়ে এর আগে ইতিবাচক মনোভাব দেখানোয় তার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে নতুন করে। গেল কয়েক সপ্তাহ ধরে বিসিবিও সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল আগামী 28 ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন সাকিব আল হাসান। সেরকম কিছু হলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনাও তৈরি হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহে দুই দল ওয়ানডে ফরম্যাটে সিরিজ খেলবে, তবে চলতি মাসে ফিরছেন না সাকিব। যদিও সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া থেমে নেই। বিসিবি পরিচালক আসিফ আকবর গতকাল সর্বশেষ শুক্রবার এক টক শোতে জানালেন সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সবশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি। সাকিবের বিরুদ্ধে পুরনো মামলা ও আইনি বিষয় নিয়ে আসিফ বলেন পরে সাকিবের মামলা বা অন্যান্য যা রয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছি। সেগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করছে বিসিবির সঙ্গে। আমরা খুব দ্রুততম সময়ে, খুব সম্ভবত রোববার সোমবার কেসের ফাইলগুলো পৌঁছে দেব এবং পরবর্তী দায়িত্ব সরকারের। আশা করছি রবি সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব সাকিবের কেসের ফাইলগুলো। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।